অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিকশনের ভক্ত কে নয়? যদি বলি পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা টিভি ফিকশন কোনটি, তাহলে এক বাক্যে যে কেউ স্বীকার করে নেবে গেম অফ থ্রোনসের নাম। কেনই বা নয়, যৌনতা, প্রতিশোধ, প্রেম, ভালোবাসার ক্ষমতার লড়াইয়ের মিশেলে নির্মিত এই সিরিজে শেষ পর্যন্ত কে জয়ের মুকুট পড়বে তা নিয়ে যে আলোচনা হয়েছে সারা বিশ্বের মানুষের মধ্যে, যা ঘটেনি দ্বিতীয় কোনো ফিকশনের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আমরা তাই নিয়ে এসেছি স্মরণকালের সেরা এই টিভি সিরিজের কল্পবিন্যাস নিয়ে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করব গেম অফ থ্রোনসের বিশালতা আর ব্যাপকতা নিয়ে। আপনি এই ভিডিওটি একবার দেখা শুরু করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর উঠতে পারবেন না। চলুন যাওয়া যাক মূল গল্পে। থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত, তবেই কিনা আমাদের প্রচেষ্টা সফল হবে। মূল গল্পে যাওয়ার আগে যে বিষয় জানতেই হবে শুরুতে, ওয়েস্টারস ও এসোস। ওয়েস্টারস ও এসোস মহাদেশের মাঝে সীমানা গড়ে দিয়েছে ন্যারোসি, ওয়েস্টারসের রাজধানী কিংস ল্যান্ডিং। কিংস ল্যান্ডিং থেকেই সমগ্র ওয়েস্টারস শাসন করা হয়। ওয়েস্টারসের বিভিন্ন অঞ্চলের রাজার প্রতিনিধি হিসেবে বিভিন্ন লর্ড নিয়োগ করা আছে, যারা রাজার হয়ে অঞ্চলে অঞ্চলে শাসন করেন। ওয়েস্টারসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য হচ্ছে উইন্টারফেল। উইন্টারফেল হচ্ছে কিংস ল্যান্ডিং এর সবচেয়ে উত্তরের রাজ্য। এখানেই রয়েছে দ্য ওয়াল, যার উৎপত্তি সম্পর্কে কেউ না জানলেও এই ওয়াল ওয়েস্টারসের মানবজাতিকে বর্বর ওয়াইল্ডলিং ও হোয়াইট ওয়াকারদের থেকে রক্ষা করে। এই হোয়াইট ওয়াকার হচ্ছে মৃতদের বাহিনী। বর্তমানে ওয়েস্টারসে হোয়াইট ওয়াকার এক রমরমা রোমাঞ্চকর গল্প ছাড়া কিছুই নয়। এই হচ্ছে মোটামুটি মূল পটভূমি গেম অফ থ্রোনসের। এবার মূল গল্পে আসা যায়। সীমান্তে বর্ডার গার্ডরা দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে যেভাবে পাহারা দেয়, গেম অফ থ্রোনসেও তেমনি শত্রুদের হাত থেকে সেভেন কিংডমের নিরাপত্তা নিশ্চিত করতে গার্ড নিযুক্ত করা হয়, যাদেরকে বলা হয় নাইট ওয়াচ। গল্পের শুরু ঠিক এখান থেকেই। নাইট ওয়াচের কিছু সৈন্যের উপর অতর্কিত হামলা চালায় আইস জম্বিরা। অনেকেই মারা গেলেও একজন প্রাণে বেঁচে চলে আসে উইন্টারফেলে। এখানে এসে ধরা পড়ে নর্দার্ন সোলজারদের হাতে। সোলজার এসে জানায় তারা ভয়ঙ্কর সব আইস জম্বি দেখেছে। সোলজারের এই কথা কেউ তো বিশ্বাস করেই না, উল্টো দায়িত্ব ছেড়ে পালিয়ে আসার কারণে উইন্টারফেলের রাজা তাকে সকলের সামনে মাথা কেটে মৃত্যুদণ্ড দেন। শ্বাসরুদ্ধকর এক সূচনা দিয়ে গেম অফ থ্রোনস প্রথম পর্বে শুরু। উনি হচ্ছেন নেড স্টার্ক, উইন্টারফেল প্রধান। স্ত্রী কেটলিন স্টার্ক আর 3 ছেলে আর 2 মেয়ে নিয়ে লর্ড স্টার্কের পরিবার। সবচেয়ে বড় ছেলে রব স্টার্ক, এরপর সহজ সরল মেয়ে সানসা, আর এক ছেলে ব্র্যান্ডন স্টার্ক, যার একমাত্র শখ হচ্ছে রুফটপ জাম্পিং। আর তারপর হচ্ছে রেকন স্টার্ক, তারপর সবচেয়ে ছোট মেয়ে সবার আদরের আরিয়া স্টার্ক। এরা ছাড়া নেড স্টার্কের আরও একজন ছেলে আছে, তার নাম জন স্নো, যে কিনা নেড স্টার্কের বাস্টার্ড বলে পরিচিত। একগাদা ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও নেড স্টার্ক আয়রন আইল্যান্ডে লর্ড গ্রেজয় থেকে তার ছেলে থিয়ন নিয়ে আসেন। অবশ্য এর পেছনে শক্ত কারণও ছিল। থিয়নের বাবা যেন নেড স্টার্ক তথা উইন্টারফেলের সাথে বিশ্বাসঘাতকতা না করে, তাই থিয়নকে হোস্টেস হিসেবে নিয়ে আসেন ছোটবেলা থেকেই। এই প্রথা রাজ্যে নতুন কিছু না। জন এরেনের মৃত্যুর পর সেভেন কিংডমের ক্যাপিটাল কিং রবার্ট ব্যারাথিয়ন পুরো পরিবার সহ উইন্টারফেল আসেন নতুন হ্যান্ড অব দ্য কিং হিসেবে নেড স্টার্ককে নিযুক্ত করতে। জন এরেনের মৃত্যুর পর রাজা রবার্টের আর কোনো বিশ্বস্ত ব্যক্তি না থাকায় নেড স্টার্ক হ্যান্ড অব দ্য কিং হওয়ার প্রস্তাব গ্রহণ করে। এ হচ্ছে সার্সি ল্যানিস্টার, যিনি কিনা রবার্ট ব্যারাথিয়নের নামকাওয়াস্তে সহধর্মিনী, আর এ হচ্ছে জেমি ল্যানিস্টার, গেম অফ থ্রোনসের সবচেয়ে ডেপথ ক্যারেক্টারের মধ্যে অন্যতম। ম্যাট কিং এই জেমি ল্যানিস্টারের হাতেই মারা যান। কেন জেমি ম্যাট কিংকে মেরেছে তা আমরা অন্য কোনো এক এপিসোডে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর ও ব্যক্তিটি হচ্ছেন রয়্যাল ফ্যামিলির অন্যতম গুরুত্বপূর্ণ টিরিয়ন ল্যানিস্টার। মেয়ে মানুষ আর মদ ছাড়া টিরিয়নের জীবনে তৃতীয় কেউ নেই। এই দুটিতে বোঁদ হয়ে থাকে সারাদিন। এদিকে কিং এর হ্যান্ড হওয়ার সাথে সাথে রবার্ট ব্যারাথিয়ন নেড স্টার্ককে তার মেয়ে সানসার সাথে জাফরির বিয়ের প্রস্তাব দেন। নেড স্টার্কও আগপিছ বিবেচনা না করে রাজি হয়ে যান। যখন স্টার্ক আর ব্যারাথিয়ন আত্মীয়তা সম্পর্ক করতে যাচ্ছিল, ঠিক তখন ক্যাটলিন স্টার্ক নেডকে জানায় তার বোনের স্বামীকে ল্যানিস্টাররা হত্যা করেছে। আর এখন রবার্ট ব্যারাথিয়নকেও হত্যার ষড়যন্ত্র করছে তার নিজেরই বাহিনী। সততার মূর্তমান প্রতীক নেড স্টার্ক। পুরো ওয়েস্টারসে সবচেয়ে অনারেবল লর্ড হিসেবে পরিচিত নেড স্টার্ক তার কিং এর জীবন বাঁচাতে কিংস ল্যান্ডিং এ যাওয়ার সিদ্ধান্ত নেন। সময়ের সাথে সাথে স্টার্ক পরিবারে মেঘের ঘনঘটা বাড়ছিল। এরই মাঝে জেমি আর সার্সি দুই আপন ভাই বোনকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলে ব্রান স্টার্ক। সরাসরি এই যৌন সঙ্গম দেখে ফেলায় জেমি শাস্তি হিসেবে টাওয়ারের উপর থেকে ফেলে দেয় ব্রানকে। এর কিছুদিন বাদে ব্র্যানের জ্ঞান ফিরলেও চিরদিনের জন্য 2 পা হারাতে হয় তাকে। মাথায় আঘাতের কারণে সে মনে করতেও পারে না কে তাকে উপর থেকে ফেলেছে। ওদিকে গল্প ডালপালা গজিয়ে গিয়ে পড়ে ন্যারোসিয়ার ওপাশে এসোস রাজ্যে, যেখানে একদল ডোথরাকে আর্মি নিজের নিয়ন্ত্রণে পাওয়ার লোভ সামলাতে না পেরে প্রিন্স ভিসেরিস তার বোন ডেনেরিস টারগেরিয়ানকে বিয়ে দেয় এই ডোথরাকে আর্মিদের প্রধান খালদ্রোগোর সাথে। বিশাল আর্মি নিয়ে ভিসেরিস আয়রন থ্রোন দখলের স্বপ্ন দেখে। আয়রন থ্রোন দখলের অন্যতম কারণ তার বাবা ম্যাট কিং এর হত্যার প্রতিশোধ নেওয়া। ভিসেরিস মনে করত নেড স্টার্ক আর রবার্ট ব্যারাথিয়ন মিলে তার বাবাকে হত্যা করেছে। মূলত এই কারণে বোনকে তুলে দেয় অসভ্য, বর্বর এবং ভয়ানক হিংস্র এক জাতির কাছে। বোনের বিয়েতে বাবার পক্ষ থেকে উপহার হিসেবে 3টি ড্রাগনের ডিম আর সহযোগী হিসেবে স্যার জোরা মর্মনকে পায় ডেনেরিস।
পরবর্তীতে মরমন্ট আর ডেনারিসের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওইদিকে বিয়ের পর ডেনারিস মানিয়ে নিতে পারে না খাল দ্রোগোর সাথে। খাল দ্রোগো একজন হিংস্র সৈনিক, একমাত্র মৃত্যু ক্ষুধায় তার কাছে সব। নতুন স্ত্রীকে পেয়ে খাল দ্রোগো তার সমস্ত তরল আবেগে ভাসিয়ে তোলে। ডেনারিসেরও উপায় থাকে না এই হিংস্র ভালোবাসাটাকে নিচে শুয়ে দেখা ছাড়া। একদিন সবকিছু খুলে বলে তার এক বান্ধবীকে। সে ডেনারিসকে খাল দ্রোগো থেকে বন্ধুসুলভ ব্যবহার পর মূলমন্ত্র বলে দেয়। আবার আমরা ফিরে আসি উইন্টারফেলে। এখানে স্টার্কদের মাঝে জন স্নো নিজেকে বেমানান মনে করত, তাই সে আঙ্কেল বেঞ্জিনের সাথে নাইট ওয়াচে যোগ দিতে চলে যায়। জন উইন্টারফেল ছেড়ে যাওয়ার সময় বোঝা যায় সবাই জন স্নোকে কতটা ভালোবাসে, শুধুমাত্র দুজন ছাড়া, সানসা আর কেটলিন স্টার্ক। জন স্নোকে বিদায় দেওয়ার সময় নেড জানায় যে কিংস ল্যান্ডিং থেকে ফেরার পর তিনি জন স্নোর মায়ের ব্যাপারে জনকে বলবেন। এরই মাঝে ব্র্যানের উপর আবারও হামলা হয়, কিন্তু এবারের মতো প্রাণে বেঁচে যায় ডায়ারউলফ সাওয়ারের কারণে। যে ড্যাগার দিয়ে ব্র্যানকে মেরে ফেলতে চেয়েছিল সেটি ক্যাটলিন স্টার্ক হাতে পায়। ড্যাগারটি দেখে ক্যাটলিনে বুঝতে বাকি থাকে না যে এটি সাধারণ কোনো ড্যাগার নয়, শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির কেউ এটি ব্যবহার করতে পারে। ক্যাটলিনের পুরো সন্দেহের তীর এসে পড়ে ল্যানিস্টারদের উপর। ব্র্যানকে কারা আক্রমণ করেছে এটি খুঁজে বের করতে ক্যাটলিন কিংস ল্যান্ডিং এর দিকে রওনা দেয়। গল্প নতুন মোড় নেয় যখন নেড স্টার্ক কিং অব দ্য হ্যান্ড হয়ে তার দুই মেয়ে সানসা আর আরিয়াকে নিয়ে চলে আসে রাজধানী অর্থাৎ কিংস ল্যান্ডিং এ। এখানে নেড স্টার্কের পরিচয় হয় রবার্ট ব্যারাথিয়নের মন্ত্রিসভার দায়িত্বে থাকা রেনলি ব্যারাথিয়ন, লিটল ফিঙ্গার, লর্ড ভেরিসের সাথে। অন্যদিকে সানসার সাথে পরিচয় হয় জফরি আর তার বডিগার্ড হাউন্ডের সাথে। এরই মাঝে ছোট একটি বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বাঁধে জফরি আর আরিয়ার মাঝে। জফরি যখনই চড়াও হতে যাবে ঠিক তখনই আরিয়ার পোষা ডায়ারউলফ নাইমেরিয়া এসে জফরির হাতে কামড় বসিয়ে দেয়। রাজার ছেলেকে কামড় দেওয়ার সাজা তো পেতেই হবে, কিন্তু চতুর আরিয়া ঘটনা আগে থেকেই আঁচ পেয়ে ভাগিয়ে দেয় নাইমেরিয়াকে। কিন্তু নাইমেরিয়াকে না পেয়ে সানসার ডায়ারউলফ লেডিকে মেরে ফেলে ল্যানিস্টাররা। গল্প জমে ওঠে যখন ক্যাটলিন, নেড স্টার্ক আর পিটার বেলিসের দেখা হয় কিংস ল্যান্ডিং এ। এখানে ক্যাটলিন ব্র্যানের উপর হওয়া আক্রমণের ঘটনা খুলে বলে আর যে ড্যাগারটি পায় সেটিও দেখায়। ড্যাগার দেখার পর পিটার বেলিস জানায় এটি তার ড্যাগার, কিন্তু অনেক বছর আগে বাজিতে এটি সে হেরে যায় টিরিয়ান ল্যানিস্টারের কাছে। ক্যাটলিনের কাছে এখন সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার। উইন্টারফেলে ফেরার পথে টিরিয়ানের সাথে ক্যাটলিনের দেখা হয়ে যায়। সাথে সাথে টিরিয়ানকে বন্দী করা হয় ব্র্যান স্টার্কের উপর গুপ্তঘাতী হামলার অভিযোগে। সিজন 1-এ সবচেয়ে উপভোগ্য সিকোয়েন্স ছিল হাউন্ড আর তার ভাই মাউন্টেনের মধ্যে ফাইটিং সিনটি। তাদের দুই ভাইয়ের ফাইটের পেছনেও পরোক্ষভাবে নেড স্টার্কই দায়ী। নেড স্টার্ক রবার্ট ব্যারাথিয়নের হ্যান্ড হওয়ার পর একটি বিশেষ খেলার আয়োজন করা হয়, আর এই খেলাকে কেন্দ্র করেই দুই ভাই মুখোমুখি হয়। নেড স্টার্কের জন্য এত সব বিশাল আয়োজন করা হলেও মাথায় তার একমাত্র চিন্তা কে জন এরেনকে হত্যা করেছে। রবার্ট ব্যারাথিয়নকে হত্যা করতে চাইছে কে, আর ব্র্যানের উপরই কারাই বা হামলা চালিয়েছে। এসব অঙ্ক মেলাতে মেলাতে নেড জানতে পারে রবার্ট ব্যারাথিয়নের গেন্ড্রি নামের একজন জারদ ছেলেও আছে। এভাবেই কিংস ল্যান্ডিং এ এসে শার্লক হোমসে ঘুরতে থাকে নেড স্টার্ক। ওদিকে নাইট ওয়াচ হতে চাওয়া জন স্নোর খবর নেওয়া যাক। ছোট থেকে 1x1 কম্ব্যাটে জন স্নো পারদর্শী হওয়ায় অল্প কিছুদিনের নাইট ওয়াচে নিজের স্কিল দেখিয়ে বুঝিয়ে দেয় সে কোনো সাধারণ যোদ্ধা নয়। এখানেও সবাই তাকে পছন্দ করলেও স্যার এলিয়ার তাকে সহ্য করতে পারতেন না। এভাবেই জন স্নো দিন যাপন করতে থাকে নাইট ওয়াচার হয়ে। আর হ্যাঁ, এখানে স্যামুয়েল টার্লি নামে এক নাইট ওয়াচারের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় জনের। প্রথম সিজনে স্যামুয়েল টার্লিকে সাধারণ কোনো ক্যারেক্টার মনে হলেও সিজন গড়ানোর সাথে সাথে বোঝা যাবে কত গুরুত্বপূর্ণ চরিত্র এই স্যাম। আচ্ছা, টিরিয়ান না ধরা পড়লো, তার কি হলো? টিরিয়ানকে ক্যাটলিন বন্দি করে নিয়ে যায় তার বোন লাইসা এরনের কাছে। ক্যাটলিনের ইচ্ছে ছিল এখানে টিরিয়ানকে মুন্ড্রোদ দিয়ে ফেলে দেওয়ার, কিন্তু অতি ধুরন্ধর টিরিয়ন ট্রায়াল বাই কম্বাট চেয়ে বসায় ক্যাটলিনের এই ইচ্ছা আর পূরণ হয় না। ট্রায়াল বাই কম্ব্যাট হচ্ছে আসামি অন্য একজনের সাথে লড়াই করে জিতে গেলে তাকে মুক্তি দেওয়া হবে। 4 ফুটের টিরিয়ন ট্রায়াল বাই কম্ব্যাট চাওয়াতে সবাই হাসিতে ফেটে পড়ে। এদিকে টিরিয়ন ব্রনকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তার হয়ে কম্ব্যাট লড়তে বলে। তলোয়ার হাতে ব্রনের মতো বিপজ্জনক খুব কমই আছে। নিমিষেই কম্ব্যাট জিতে টিরিয়নকে মুক্ত করে নিয়ে যায় সে। ব্রনের একটাই দুর্বলতা, টাকা। টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে সে রাজি। চলুন দর্শক, আবার একটু এসোস থেকে ঘুরে আসা যাক, যেখানে আর্মি না পেয়ে পাগল প্রায় হয়ে আছে ডেনেরিস টার্গেরিয়ানের ভাই ভিসেরিস। খাল দ্রোগোর সামনে বসেই ডেনেরিসের সাথে বাজে ব্যবহার করে যাচ্ছিল সে। বারবার সে গোল্ডেন ক্রাউনের কথা বলায় এক পর্যায়ে সহ্য করতে না পেরে খাল দ্রোগো এক পাতিল স্বর্ণ আগুনে গলিয়ে তার ভিসেরিসের মাথায় ঢেলে দেয়। মুহূর্তে ভবলীলা সাঙ্গ হয়ে যায় ভিসেরিসের। এতদিনে এমন অনেক সিক্রেট সে জেনে গেছে যা রবার্ট ব্যারাথিয়ন জানতে পারলে জেইমি আর সার্সিকে ফাঁসির কাষ্ঠে ওঠানো হতে পারে। নেড জানতে পারে জফরি, টমেন আর বার্সেলা এরা কেউই রাজার অর্থাৎ রবার্ট ব্যারাথিয়নের সন্তান না, অর্থাৎ এরা কেউই ব্যারাথিয়নের বংশধর না। ওদের 3 জনের বাবাই জেইমি ল্যানিস্টার, অর্থাৎ জেইমি এবং সার্সি আপন 2 ভাই বোনের উত্তাল ভালোবাসার ফসলেরা। রবার্ট ব্যারাথিয়ন শিকারে যাওয়ায় সেদিন আর বলতে পারেনি নেড, তবে এই সত্য সে রবার্ট ব্যারাথিয়নকে যেভাবেই হোক জানাবে।
প্রাণপ্রিয় বন্ধুর সাথে এত বড় ধোঁকা কিছুতেই সহ্য করবে না সে। কিন্তু শিকার থেকে রবার্ট ফিরে আসেন আহত অবস্থায়। বন্য শুকর দ্বারা মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যু পথযাত্রী হয়ে পড়েন রবার্ট। এমন পরিস্থিতিতে নেড আর জানাতে পারে না তার সাথে হয়ে যাওয়া আশা প্রতারণার কথা। রবার্ট যখন বুঝতে পারে তার আর বাঁচার সম্ভাবনা নেই, তখন নেড স্টার্ককে দিয়ে উইল লেখায়, যেখানে লেখা হয় সিংহাসনের দায়িত্ব নেডকে দেওয়া হলো যতক্ষণ না ব্যারাথিয়ন বংশের যোগ্য কাউকে পাওয়া যায়। এই উইল লেখার পর নেড স্টার্ক রবার্ট ব্যারাথিয়নের দুই ভাই রেনলি আর স্ট্যানিস ব্যারাথিয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। নেড অনেক বড় যোদ্ধা হলেও কূটনৈতিক চালে কিছুটা পিছিয়ে ছিল। সে পিটার বেলিসকে বিশ্বাস করে সবকিছু বলে দেয়। পিটার তাকে সাহায্য করার মিথ্যা আশ্বাস দেয়। ওইদিকে রবার্ট ব্যারাথিয়ন মৃত্যুর পরপরই সবকিছু ওলটপালট হয়ে যায়। জোফ্রি আয়রনথনে বসে পড়ে রাজার বড় ছেলে হওয়ায়। নেড স্টার্ক রাজার যত বড় বন্ধুই হোক না কেন, তার সন্তানেরাই যে থ্রোনে বসবে জোর করে হলেও সেটা বুঝতে বাকি থাকে না। বিশ্বাসঘাতকতার অভিযোগে বন্দী করা হয় নেড স্টার্ক আর তার মেয়ে সানসাকে, যদিও আর এক মেয়ে আরিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। সানসা জোফ্রির কাছে তার বাবার প্রাণ ভিক্ষা চায়। জোফ্রি সাফ জানিয়ে দেয় যদি নেড স্টার্ক সবার সামনে তাকে কিং হিসেবে মেনে নেয় তাহলে ছেড়ে দেওয়া হবে তাকে। আইফেল টাওয়ারের মতো অনর নেড স্টার্ক কোনোভাবেই সে জফ্রিকে কিং হিসেবে মানতে রাজি না। জফ্রি আয়রন থ্রোন দখলের সাথে সাথে তার মামা, মূলত বাবা, জেমি ল্যানিস্টারকে লর্ড কমান্ডার বানায় আর তাকে পাঠিয়ে দেওয়া হয় স্টার্ক ফ্যামিলিকে বধ করতে। অন্যদিকে টিরিয়ন ল্যানিস্টারও নিজের অপমানের বদলা নিতে স্টার্কদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে তার বাবা টাইউইন ল্যানিস্টারের সাহায্য নিয়ে। একদিকে সার্সি ল্যানিস্টারের পাঠানো সৈন্য, অন্যদিকে টাইউইন ল্যানিস্টারের সৈন্যদল। কার সাথে লড়বে উইন্টারফেলে থাকা স্টার্ক পরিবার? এখানেই দারুণ একটা মাস্টার প্ল্যান সাজায় স্টার্ক পরিবারের বড় ছেলে রব। অল্প কিছু সৈন্য পাঠায় টাইউইন ল্যানিস্টারের সাথে যুদ্ধ করতে, আর মেজরিটি সৈন্য নিয়ে বন্দী করে ফেলে জেমিকে। এসোসে থাকার ডেনারিসের খবর নেওয়া হচ্ছে না অনেকক্ষণ। স্টার্ক পরিবার আর ল্যানিস্টার পরিবারকে ঘিরে গল্প মনে হলেও ডেনারিস কি জিনিস বুঝবেন ধীরে ধীরে। সুখেই দিন কাটাচ্ছিল ডেনারিস যতক্ষণ না খাল দ্রোগো আহত হলো। খাল দ্রোগো এখন আর ড্যানিকে জোরপূর্বক ভালোবাসে না। এখনকার মিলন হতে লাগলো আরামে আয়েসে, দুটি মনের আর শরীরের একত্রীকরণে। কিন্তু ঘটনা টার্ন নিল যখন বিশালদেহী খাল দ্রোগো বুকে সামান্য এক তলোয়ারের খোঁচা লাগলো। প্রায় অর্ধমৃত হয়ে পড়ে সে এতে। ধারণা করা হয় যে তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, তাতে বিষ মেশানো ছিল। নতুবা এটুকু আঘাতে খাল দ্রোগোর মতো এমন বিশালদেহী মানুষকে কি বা করতে পারত? বুঝতেই পারছেন, খেলা জমে উঠেছে। একদিকে বন্দি জেমি, অন্যদিকে বন্দি নেড স্টার্ক। কিংস ল্যান্ডিংয়ে ঘণ্টা বেজে উঠেছে। এর মানে হচ্ছে কেউ আজ মৃত্যুকে আলিঙ্গন করবে। দিক বেদিক ঘুরতে থাকা আরিয়া স্টার্ক পৌঁছে যায় স্টেজের সামনে এক মূর্তির কাছে। এখানে সে দেখতে পায় বন্দি অবস্থায় নেড স্টার্ক দাঁড়িয়ে আছে, আর তার পাশে তার বোন সানসা, জফ্রি আর সার্সি ল্যানিস্টার। শেষবারের মতো পুরো কিংস ল্যান্ডিং এর সামনে নিজের ভুল স্বীকার করতে বলা হয় নেডকে। দুই মেয়ের কথা ভেবে নেড স্বীকার করে নেয় যে সে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর জফ্রি ব্যারাথিয়ানকে কিং হিসেবেও মেনে নিচ্ছে। ঠিক এই মুহূর্তে দর্শক এমন একটা টুইস্টের সম্মুখীন হবেন যা টিভি সিরিজ ইতিহাসের অন্যতম হৃদয় নিংড়ে দেওয়া দৃশ্য। পুরো সিজন 1 জুড়ে যাকে গেম অফ থ্রোনসের হিরো মনে করা হচ্ছিল তারই শিরচ্ছেদ করা হয়। কনফেস করার পরও নেডের শিরচ্ছেদ করা হয় কারণ হিসেবে জফ্রি বলে যে তার রাজ্যে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। প্রথমবার এই এপিসোড দেখার সময় নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না এমনও কিছু ঘটতে পারে টিভি সিরিজ ইতিহাসে। নেডের আকস্মিক এই শিরচ্ছেদে সানসা হতবিহ্বল হয়ে পড়ে। অন্যদিকে আরিয়া স্টার্ক কোনো মতে নিজের পরিচয় লুকিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ক্যাটলিন আর বড় ছেলে রব স্টার্ক এতক্ষণে নেড স্টার্কের মৃত্যুর খবর পেয়ে গেছে। চাইলেই সৈন্য সামন্ত নিয়ে কিংস ল্যান্ডিংয়ে আক্রমণ করতে পারবে না রব, কারণ আরিয়া আর সানসা দুইজনই এখন কিংস ল্যান্ডিংয়ে। প্রপার প্ল্যানিং ছাড়া কোনোভাবেই কিংস ল্যান্ডিংয়ে আক্রমণ চালানো বোকামের নামান্তর। ল্যানিস্টাররা শুধু অর্থ না, যুদ্ধের দিক থেকে অনেক উন্নত এবং দক্ষ। নেড স্টার্ক এখন আর বেঁচে নেই, কিন্তু কাউকে না কাউকে নর্থের সিংহাসনে বসতেই হবে। এই সময় সবাই এক বাক্যে রব স্টার্ককে নর্থের কিং হিসেবে মেনে নেয়। আর ওইদিকে জফ্রি আয়রন থ্রোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে আছে। কিন্তু শঙ্কায় আছে সার্সি আর টিরিয়ন ল্যানিস্টার, কারণ তাদের দুইজনের কাছে জেমির বন্দী হওয়ার চিঠি পৌঁছে গেছে। শুধুমাত্র টিরিয়ন ল্যানিস্টার বুঝতে পারছে ল্যানিস্টাররা কত বড় এক ভুল করেছে নেড স্টার্ককে মেরে। এখন রেনলি ব্যারাথিয়ন, স্টেনিস ব্যারাথিয়ন আর স্টার্ক ফ্যামিলি তিন দিক থেকে তাদের বিপদ আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত। জন স্নো নেডের মৃত্যু সংবাদ পেয়ে প্রতিশোধ নিতে ওয়াল ছেড়ে রব স্টার্কের আর্মির সাথে যোগ দিতে চায়, কিন্তু স্যামুয়েল টার্লি তাকে বোঝায় চাইলেই সে শপথ ভেঙে নাইট ওয়াচদের ছেড়ে যেতে পারবে না। এর জন্য তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, যা আমরা প্রথম এপিসোডে দেখতে পেয়েছিলাম। আইস জম্বিদের আক্রমণে একজন পালিয়ে আসায় নেড স্টার্ক তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, আর আইন তো সবার জন্যই সমান। তাই জন স্নো আর যোগ দিতে পারেনি রব স্টার্কের আর্মির সাথে বাবা হত্যার প্রতিশোধ নিতে। পরদিন নাইট ওয়াচদের লর্ড কমান্ডার জানতে পারেন যে জন স্নো নেড স্টার্কের মৃত্যুর প্রতিশোধ নিতে তার ভাই রব স্টার্কের আর্মির সাথে যোগ দিতে চেয়েছিল, কিন্তু স্যামুয়েল টার্লি আর বাকি দুই নাইট ওয়াচদের কারণে পারেনি। এখন লর্ড কমান্ডার জনকে দুইটি সুযোগ দেন। এক,
সে চাইলে রব স্টার্কের সাথে জয়েন করতে পারবে। আর 2 বিয়ন্ড দ্য ওয়ালে গিয়ে বিশাল কোনো যুদ্ধের অংশ হতে, আর ওয়ালের ওপাশে গিয়ে তার নিখোঁজ হওয়া চাচা বেনজিনকেও খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। লর্ড কমান্ডার এও জানান যে খবর পাওয়া গেছে ওয়ালের ওই পাশে রহস্যময় কোনো কিছু সন্ধান পেয়েছে, সম্ভবত হোয়াইট ওয়াকারদের প্রতি ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। সব শুনে জন বিয়ন্ড দ্য ওয়ালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নেড স্টার্কের মৃত্যুর পর মনে হতে পারে সব বুঝি শেষ, কিন্তু রাইটারের নাম যখন জর্জ মার্টিন, আনএক্সপেক্টেড অনেক টুইস্ট আর টার্ন এখনও দেখা বাকি আছে। এই সিজনের শেষ পর্বে আমরা দেখতে পাই ডেনেরিসের মিসক্যারেজ হয় আর খাল দ্রোগো মৃত্যু অভিমুখে রওনা দিয়ে ফেলেছে। খাল দ্রোগোর মৃত্যু যন্ত্রণা কমাতে বালিশ চেপে মেরে ফেলে খালিসি। এরপর খাল দ্রোগোর সাথে নিজেকে সতীদাহ করতে প্রস্তুত হয়ে যায় ডেনেরিস। এটাই ডোথরাকি আর্মিদের নিয়ম। সাথে নিয়ে নেয় বিয়ের সময় পাওয়া 3টি ড্রাগনের ডিম। আগুন দেওয়া হয় চিতায়। সারা রাত ধরে পুড়তে থাকে খাল দ্রোগো, সাথে ড্রাগনের 3 ডিম আর ডেনেরিস। সকাল হতে এমন এক দৃশ্যের সম্মুখীন হয় এসোসবাসী, যা দেখে মনে হবে সবাইকে 440 ভোল্টে শক দেওয়া হয়েছে। খাল দ্রোগোর দেহ পুড়ে ছাই হয়ে গেলেও ডেনেরিসের একটি পশমও পড়েনি। আরও অবাক করা বিষয় হচ্ছে যে 3টি ড্রাগনের ডিম নিয়ে বসেছিল চিতায়, সেই ডিম ফুটে 3টি ড্রাগনের বাচ্চাও বেরিয়ে এসেছে। আর এখানে বহু প্রশ্নের উত্তর না দিয়ে শেষ করা হয়েছে সিজন 1। প্রথমে আসে কিংস ল্যান্ডিং এ কি হবে সানসার ভবিষ্যৎ, জফরির সাথে সে কি বিয়েতে বসবে নাকি নতুন কোনো মোড় নেবে গল্প। অন্যদিকে ল্যানিস্টারদের শিক্ষা দিতে কি পরিকল্পনা আটছে স্টার্ক বাহিনী, কিভাবে প্রতিশোধ নেবে তারা, আর ওয়ালের ওপাশে গিয়ে অজানা কোন বিপদে পড়তে যাচ্ছে জন স্নো, এই সব কিছুর উত্তর মিলবে সিজন 2তে। তবে প্রিয় দর্শক, ভিডিও শেষ করার আগে কিছু না বললেই নয়। টিভি সিরিজের ইতিহাসে সর্বকালের সেরা এই কল্পকাহিনী নিয়ে আমাদের বিশেষ আয়োজন থাকবে আপনাদের জন্য। এই আলোচনায় এমন সব বিষয় তুলে ধরব যা প্রথম দেখায় বেশিরভাগ দর্শকই মিস করেছেন। তবে হ্যাঁ, এটিকে প্যাকেজ বলার কারণ হচ্ছে আমরা গেম অফ থ্রোনস নিয়ে মোট 8টি পর্ব করতে যাচ্ছি, আর প্রতিটি পর্বেই থাকছে গেম অফ থ্রোনস নিয়ে এক্সপ্লেনেশন আর এক্সাইটিং সব অজানা তথ্য যা অবাক করবে আপনাকে। সিরিজ দেখার সময় যে টান টান উত্তেজনা ছিল দর্শক মনে, গ্যারান্টি দিচ্ছি আমাদের করা গেম অফ থ্রোনসের প্রতি পর্ব তেমনই ভালো লাগবে আপনাদের। যৌনতা, প্রতিশোধ, প্রেম, ভালোবাসা আর ক্ষমতার লড়াইয়ের মিশেলে নির্মিত এই সিরিজে শেষ পর্যন্ত কে জয়ের মুকুট পড়বে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এত ডিটেলস ভাবে আগে কেউ কখনো গেম অফ থ্রোনস নিয়ে আলোচনা করেনি, তা ভিডিও শেষ করে আপনি নিজেই বলতে বাধ্য হবেন। জানাতে ভুলবেন না কেমন লাগলো এই পর্ব। অনুরোধ করব আপনার মতামত জানানোর। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। একই সাথে জানাতে পারেন আপনার যে কোনো পরামর্শ। ধন্যবাদ।